লেটিস এনথালপি কি? একটা আয়নিক যৌগের ক্যালাস তৈরিতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাই হচ্ছে লেটিস এনথালপি। দেখো, আয়নিক যৌগের ক্যালাস তৈরিতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাই হচ্ছে লেটিস এনথালপি। এখন আয়নিক যৌগ কি? একটা অ্যানায়ন আর একটা ক্যাটায়ন মিলে যদি যৌগ তৈরি হয় ওইটি হচ্ছে আয়নিক যৌগ। অর্থাৎ অ্যানায়ন ও ক্যাটায়ন মিলে যদি আয়নিক যৌগের ক্যালাস তৈরিতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাই হচ্ছে আমাদের লেটিস এনথালপি। অর্থাৎ বুঝতেই পারছো, আয়নিক যৌগের ক্যালাস তৈরিতে যে পরিমাণ শক্তি নির্গত হবে তাই হচ্ছে লেটিস এনথালপি। হাইড্রেশন এনথালপি কি? এই যে আয়নিক যৌগের ক্যালাসটা আছে, এই ক্যালাসটা পানিতে দ্রবীভূত করলে, পানিতে যদি দ্রবীভূত হইতে চায়, পানিতে মিশতে গিয়া যে পরিমাণ শক্তি নির্গত হবে ওইটা হচ্ছে হাইড্রেশন এনথালপি। অর্থাৎ যৌগ তৈরিতে যেই পরিমাণ শক্তি নির্গত হয় সেটা হচ্ছে লেটিস এনথালপি, আর এই যৌগটা পানিতে দ্রবীভূত হইতে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটা হচ্ছে গিয়া হাইড্রেশন এনথালপি। কোন যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার শর্ত হচ্ছে হাইড্রেশন এনথালপিটা বেশি যদি হয় লেটিস এনথালপি থেকে, তাহলে কেবল যৌগটা পানিতে দ্রবীভূত হবে। হাইড্রেশন এনথালপি বেশি হইলে যৌগটা পানিতে দ্রবীভূত হবে। কিন্তু লেটিস এনথালপি যদি হাইড্রেশন এনথালপি থেকে বেশি হয় তাহলে যৌগটা পানিতে দ্রবীভূত হবে না, ওই সময় যৌগটা গঠিত হবে। ব্যাপারটা বুঝতে পারছো আশা করি। তো আমাদের অ্যান্সারটা কি? আমাদের অ্যান্সারটা হচ্ছে হাইড্রেশন এনথালপিটা লেটিস এনথালপির থেকে বড় হবে। দুইটা ইকুয়াল হওয়া যাবে, দুইটা ইকুয়াল হবে না।